সুপ্রিয় 2021 সালের শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হয়। অ্যাসাইনমেন্টের যাবতীয় তথ্য নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করছি। আমি আবু সালেহ মোহাম্মদ সায়েম। তো শুরুতেই আমরা দেখে নেব যে কিভাবে একটি অ্যাসাইনমেন্টের কভার পেজ তৈরি করতে হয়, কিভাবে সূচিপত্র তৈরি করতে হয়, অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে কি কি করণীয় রয়েছে এবং কি কি বর্জনীয় বিষয় রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। যারা আমার চ্যানেলে একেবারেই আজকে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটা পুরোটা ভিজিট করবে। তারপর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। ওকে, প্রথমে দেখে নিচ্ছি কভার পেজ কীভাবে তৈরি করতে হয়। কভার পেজ একটি নমুনা কভার পেজ, অর্থাৎ সম্প্রতি বোর্ড থেকে একটি নমুনা কভার পেজ কিন্তু দিয়েছে। নমুনা কভার পেজের মধ্যে এখানে উপরে উল্লেখ রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট। প্রথমে বলছে শিক্ষা বোর্ডের নাম। তো শিক্ষা বোর্ডের নামের মধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কমার পরে এখানে ঢাকা হলে ঢাকা লিখবা, যশোর হলে যশোর, অথবা অন্য যে কোনো বোর্ড হয় সেই বোর্ডের নামে তোমাকে দিতে হবে। পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ইংরেজিতে। পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর তুমি পাবা কোথায়? সেটা হচ্ছে ক্লাস 8-9 শ্রেণীতে, নবম অষ্টম শ্রেণীতে যেই তুমি রেজিস্ট্রেশন করেছিলে সেই রেজিস্ট্রেশনের তোমাকে এরকম একটা নাম্বার দিয়েছে, সেই নাম্বার তোমাকে লিখতে হবে। এখানে তোমার রেজিস্ট্রেশন কার্ডের মধ্যে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে। পরীক্ষার্থীর নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখবা, ইংরেজিতে বড় হাতের অক্ষরে তুমি এখানে পরীক্ষার্থীর নাম অর্থাৎ তোমার নাম লিখবা। সেই নামটা অবশ্যই যেন এসএসসি পরীক্ষা অনুযায়ী হয়, অর্থাৎ এসএসসি পরীক্ষা যেরকম লিখছিলা, যারা দাখিলে আছে তারা দাখিলে যেরকম লিখছিলে সেই রকমভাবেই তোমাকে কিন্তু লিখতে হবে, নামের বানান ভুল করা যাবে না। পরীক্ষার্থীর পিতার নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটারে, এটাও এসএসসি বা দাখিল পরীক্ষার সনদ অনুযায়ী তোমাকে লিখতে হবে। এখানে সনদ বলতে মানে আগে যে পরীক্ষাগুলোতে তোমার রেজিস্ট্রেশন করেছিলে, রেজিস্ট্রেশনের মধ্যে যেভাবে দিয়েছিলে ঠিক সেইভাবেই দিতে হবে। মাতার নামও ঠিক একইভাবে দিতে হবে। বিষয় কোড ও বিষয়ের নাম, এই প্রথম 3টা ঘরে তোমাকে বিষয়ের কোড দিতে হবে। যেমন 101, এটা হচ্ছে মনে করো বাংলা প্রথম পত্রের বিষয় কোড, সেক্ষেত্রে তাহলে পাশে লিখতে হবে বাংলা প্রথম পত্র। ওকে, অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর ইংরেজিতে এখানে লিখতে হবে। অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর কোথায় পাবা কিছুক্ষণ পরে আমরা দেখতেছি যে কোথায় পাবা। অ্যাসাইনমেন্টের শিরোনাম, তুমি যে অ্যাসাইনমেন্টে লিখতেছো সেই অ্যাসাইনমেন্টের শিরোনাম এখানে 1 লাইনে অথবা 2 লাইনে তোমাকে লিখতে হবে। এই হচ্ছে এক নজরে আমার পেজ। আমরা নমুনা কভার পেজ, এই নমুনা কভার পেজের মধ্যে এখানে কিন্তু আমরা প্রথম অংশ নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ স্টুডেন্ট পার্টের যে অংশটা সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। এখন এইখানে আরেকটা অংশ আছে, সেই অংশটা কিন্তু এখানে ডিভাইড করা আছে। নিচের অংশ মূল্যায়নকারী শিক্ষক পূরণ করবেন, অর্থাৎ যেই টিচার এই অ্যাসাইনমেন্টটা মূল্যায়ন করবেন সেই টিচার কিন্তু এখানে মার্কিং করবেন। প্রাপ্ত মার্কটা অবশ্যই ইংরেজিতে স্যার লিখবে। সেটা হচ্ছে যে তুমি যেই অ্যাসাইনমেন্ট লিখেছো তার কয়ের জন্য তুমি কত মার্কস পেয়েছো এখানে লিখবে, ক্ষয়ের জন্য, গয়ের জন্য ঘ, উ, ছ, এইভাবে প্রত্যেকটা প্রশ্নের এগেনস্টে তুমি কত করে নম্বর পেয়েছো সেই নাম্বারগুলো নিচে লিখবে, লিখে সবগুলো মার্কস যোগ করে দেবে। এখন মোট নাম্বার এখানে লিখবে, লিখে দেবে, তারপর টিচার সিগনেচার করবে, স্বাক্ষর করবে। এটা একটা অংশ। আলাদা একটা অংশ আছে, নিচের অংশ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক পূরণ করতে হবে, মানে তোমার কলেজ পূরণ করে দেবে। এটা আবার কেটেও ফেলবে, এখানে কেচে চিহ্ন দেওয়া আছে। যেমন বিষয় কোড, বিষয়ের নাম, অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর, অ্যাসাইনমেন্টের শিরোনাম, এগুলো কিন্তু প্রতিষ্ঠান কর্তৃপক্ষ পূরণ করে তারপরে পাঠাবে। EIN ও প্রতিষ্ঠানের নাম। EIN হচ্ছে 6 ডিজিটের একটা নাম্বার, এটা বোর্ডের একটা নাম্বার। যেমন 10, 81, 62, এটা হচ্ছে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের প্রতিষ্ঠানের EIN নাম্বার। এবার প্রতিষ্ঠানের নাম লিখবে, পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার লিখবে, কারণ উপরের পার্টে তুমি কিন্তু এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা লিখেছিলা, যেহেতু এখন টিচার এটা ছিঁড়ে ফেলবে সেহেতু কিন্তু এইখানে নাম্বারটা লিখে তারপরে ছিঁড়বে। পরীক্ষার্থীর এইচএসসি পরীক্ষার রুল নম্বর, পরীক্ষার্থীর এইচএসসি পরীক্ষার যে রুল নাম্বারটা সেই রুল নাম্বারটা এখানে লিখবে।
এই রোল নাম্বারটা বোর্ড থেকে সরবরাহ করা হবে। তোমাদের ফর্ম ফিল আপ খুব সম্প্রতি ফর্ম ফিল আপ হয়ে যাবে, সেই ফর্ম ফিল আপের সময় তোমাদের ফর্ম ফিল আপ হওয়ার পরেই কিন্তু একটা অ্যাডমিট কার্ড পাঠায় বোর্ড থেকে, সেই রোল নাম্বারটা কিন্তু তুমি পেয়ে যাবা। এরপর প্রতিষ্ঠান প্রদানের সিল এবং স্বাক্ষর দিয়ে সেটা পাঠাবে। পুনঃ মূল্যায়নকারী শিক্ষক কর্তৃক প্রদত্ত নাম্বার, যদি প্রথম মূল্যায়নকারী টিচারের পরে অন্য একটা মূল্যায়নকারী টিচার কিন্তু থাকবে, সেখানে মূল্যায়ন করবে এবং তার প্রাপ্ত নম্বর এখানে দিবে, সেই টিচারের নাম লিখবেন, সিগনেচার লিখবেন। এ হচ্ছে টোটাল কভার পেজ। কভার পেজের এখন অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে কিছু করণীয় বিষয় রয়েছে। তো অ্যাসাইনমেন্ট কিন্তু যেভাবে লিখলেই হবে না, যেহেতু এটা বোর্ড থেকে তোমাকে মার্কিং করছে, সেহেতু কিন্তু তোমার এটা খুব ভালো করে লিখতে হবে এবং প্রেজেন্টেশন কিন্তু এটা বড় বিষয়। তো প্রথমে আমরা যে নিয়মটা পালন করতে হবে সেটা হচ্ছে A4 সাইজের কাগজ তোমাকে সংগ্রহ করতে হবে এবং সেই কাগজে লিখতে হবে। A4 সাইজের কাগজ খাতার চাইতে কম দামে পাওয়া যায়, 500 পেজের প্যাকেট পাওয়া যায় A4 সাইজের। বিভিন্ন দেশের আছে, কাগজ রয়েছে, দামের হেরফেরে রয়েছে, খুব অল্প দামে কাগজগুলো পাওয়া যায় যে কোনো প্রিন্ট আউট করার দোকানে অথবা বই পুস্তক লাইব্রেরি যেখানে বই খাতা কলম বিক্রি করে সেখানে কিন্তু এই কাগজগুলো সহজেই পাওয়া যায়, তোমরা একটু খুঁজলেই পাবা। যদিও করোনাকালীন সময়ে এই একেবারেই দোকানগুলো অ্যাভেলেবেল না, তারপরেও হয়তো বা একটু সময়ের জন্য তুমি খোলা পেতেই পারো, অথবা স্থানীয় যেই দোকান রয়েছে তোমার, সেই স্থানীয় দোকানেও তুমি যোগাযোগ করতে পারো। কাগজের 1 পৃষ্ঠা লিখতে হবে, 2 পৃষ্ঠা লেখা যাবে না। কাগজটা তুমি কিনছো, কাগজের উভয় পিঠে তুমি লিখবা না, একটা পৃষ্ঠায় লিখবে। স্বকীয় এবং সৃজনশীল হতে হবে। স্বকীয় এবং সৃজনশীল কেন? একেবারে তোমারটা তোমার মতোই হবে এবং একটু মাথা খাটায় লিখতে হবে। আমি এখানে একটা নোট দিয়েছি, নোটটা হচ্ছে অ্যাসাইনমেন্ট ইভালুয়েশন PDF পেজের 2-এর 6 নম্বর নিয়মটা আমি একটু দেখব। বোর্ড কর্তৃক যে অ্যাসাইনমেন্টের জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল সেখানে কিছু নিয়ম আছে। এইখানে 7 পেজের একটা নিয়ম দেওয়া রয়েছে। 7 পেজের নিয়মের মধ্যে আমরা একটু 2 নম্বর পৃষ্ঠার 6 নম্বরটা দেখে আসি। 6 নম্বরে বলা হয়েছে মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীদের নিজস্বতা, সক্রিয়তা ও সৃজনশীলতা যাচাই করা হবে। তাই নোট, গাইড, ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য লেখা কপি করে অ্যাসাইনমেন্ট জমা দিলে তা বাতিল হয়ে যাবে। মূল্যায়নকারীকে খুবই সতর্কতার সাথে মূল্যায়ন কার্যক্রম করতে হবে। মানে যে টিচার মূল্যায়ন করবে তিনি কিন্তু খুব সতর্কভাবেই এই মূল্যায়নটা করবেন। অনৈতিক ধরা পড়লে তা কিন্তু তোমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, তোমার পরীক্ষাটা বাতিল হয়ে যেতে পারে। আর যদি ওই টিচারের চোখে না পড়ে কোনো ক্রমে, তাহলে দ্বিতীয় যে মূল্যায়নকারী টিচার থাকবে সেই টিচার কিন্তু আবার এটা দেখবে। তো দ্বিতীয় টিচারের কাছে যদি পড়ে তখন কিন্তু তুমি তো পানিশমেন্ট হবাই। এইখানে কিন্তু সংশ্লিষ্ট শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট মূল্যায়নকারীকে, মানে যেই টিচার তোমার খাতাটা দেখলো সেই টিচারকেও জবাবদিহিতার আওতায় আনা হবে। মানে জিজ্ঞাসাবাদ করা হবে কেন তোমার এটা আরেকজনের সাথে মিলল, এবং ওই টিচারকেও জবাবদিহিতা করতে হবে যে আপনি যে দেখছেন সেই দেখার সময় আপনি কেন দেখলেন না যে আরেকজনের সাথে হুবহু মিলে গেছে। তো বি কেয়ারফুল। হ্যাঁ, আমরা আমাদেরটা নিজস্ব একেবারেই স্বকীয় হবে এবং সৃজনশীল হবে, আমাদেরটা মতো করে আমরা লিখব। কাগজের উপরে নিচে ডানে বামে মার্জিন করতে হবে, চিকন করে হলেও মার্জিন করবে। একবার উপর থেকে লেখা শুরু করবো না, একবারে নিচ পর্যন্ত যাবা না, একবারে বাম থেকে যাবা না। হ্যাঁ, এরকম একটু করবা। চতুর্দিকে একটু যদি জায়গা যদি খালি রাখো তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে, প্রেজেন্টেশনটা গেট আপটা সুন্দর হবে। প্রাসঙ্গিক উত্তর লিখতে হবে, অপ্রাসঙ্গিক কোনো কিছু লেখা যাবে না। আসলো আমের রচনা, তুমি লেখলা ডাবের রচনা, তাহলে তো হবে না। আসলে উদাহরণটার জন্য প্রাসঙ্গিক উত্তর লিখতে হবে, মানে অপ্রয়োজনীয় লেখাগুলো লিখবো না। আরও কিছু নিয়ম রয়েছে, যেমন বোর্ড বই অনুসরণ করতে হবে। বোর্ড বই কেন অনুসরণ করতে হবে? কারণ বোর্ড বইয়ের বিকল্প কোনো বই নেই। বোর্ড বই হচ্ছে একেবারেই জেনুইন একটা জিনিস, এইখানে তুমি সলিড ইনফরমেশন পাবা। এই বইটি তোমাকে অনুসরণ করতে হবে। তবে হ্যাঁ, সরাসরি কিন্তু বই দেখা বা লেখা যাবে না। আমি একটা নিয়ম দেখাবো তোমাদের, যেখানে স্পষ্ট উল্লেখ করা আছে বই অনুসরণ করা, বই থেকে হুবহু লিখতে পারবা না। পাশাপাশি অন্য বই অনুসরণ করতে পারো, তবে মূল বইয়ের কোনো বিকল্প নেই। তুমি কিছু পয়েন্ট ওইখান থেকে সংগ্রহ করতেই পারো, তারপরে তুমি নিজের মতো করে লিখো, তুমি ওই বইয়ের মতো করে লিখবা না। লেখা পরিষ্কার ও সুন্দর হইতে হবে। লেখা যদি পরিষ্কার না হয় তাহলে টিচার কিন্তু পড়তে পারবে না।
আর সুন্দর না হলে বুঝতে পারবে না। সো তোমার অ্যাসাইনমেন্টের মার্কস কিন্তু কমে যাবে। আমরা কিছুক্ষণ পর দেখব যে কিভাবে মার্কসটা টিচার মার্কিং করবে তোমাকে। প্রশ্ন অনুযায়ী উত্তরের ধারাবাহিকতা ঠিক রাখতে হবে, অর্থাৎ ক নাম্বারটা লিখবো, এরপরে খ নাম্বারটা লিখবো, এরপরে গ, ঘ, উ, চ এরকম যদি থাকে সিরিয়াল অনুসারে লিখবো। আমরা কিন্তু ক এর পরে সরাসরি চয়ে চলে যাব না, সিরিয়াল করে লিখতে হবে। হ্যাঁ, এখন আসি কয়েকটা পয়েন্টে যেখানে যা তোমাকে অবশ্যই বাদ দিতে হবে। যেমন অস্পষ্ট করে লেখা যাবে না, তুমি লিখলা টিচার বুঝলো না, তাহলে প্রথম টিচারে যদি না বুঝে, মূল্যায়নকারী টিচার যদি না বুঝে, তাহলে তোমার মার্কসই দিতে পারবে না। হ্যাঁ, আর যেহেতু এই মার্কসগুলো বোর্ডে পাঠাবে, সেহেতু কিন্তু যে টিচার প্রথম মূল্যায়ন করছে সেই টিচারের ভূমিকা কিন্তু অনেক বেশি। হ্যাঁ, হুবহু কপি করা যাবে না, যে কিছুক্ষণ আগে বলেছিলাম। এটা 2 নম্বর পৃষ্ঠায় 12 নম্বর পয়েন্টে দেওয়া আছে, আমরা একটু দেখে আসি। অ্যাসাইনমেন্ট ইভ্যালুয়েশন আমি শিক্ষা বোর্ডের সাইট থেকে করেছি, সংগ্রহ করেছি। মুখস্থ করে 12 নম্বর পয়েন্টে বলা আছে, মুখস্থ করে বা হুবহু পাঠ্যপুস্তক থেকে লিখে অ্যাসাইনমেন্ট তৈরি না করে পাঠ্যপুস্তকের অর্জিত জ্ঞান দক্ষতা কাজে লাগিয়ে শিক্ষার্থীর চিন্তা ভাবনা, কল্পনা শক্তি, অনুধাবন ক্ষমতা, উদ্ভাবনী ক্ষমতা, স্বকীয়তা, সৃজনশীল ও নান্দনিক উপায়ে প্রকাশ ও উপস্থাপন করার দক্ষতাকেই মূল্যায়নের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। তার মানে তুমি কিন্তু মুখস্থবিদ্যা বাদ দাও, মুখস্থবিদ্যা বাদ দিয়ে নিজের স্বকীয়তা, স্বাধীনতা এবং উদ্ভাবনী ক্ষমতা তোমাকে এখানে কাজে লাগাইতে হবে। এরপর আরও পয়েন্ট হচ্ছে, বন্ধুর উত্তরের সাথে মিলবে না। যেহেতু হুবহু কপি করতে পারতেছো না, বন্ধুর উত্তরের সাথে মিলবে না, কারণ মিললেই কিছুক্ষণ আগে নিয়ম দেখছি যে টিচার তোমার খাতাটা বাতিল করে দিচ্ছে। হ্যাঁ, ইন্টারনেট বা বই থেকে হুবহু লিখবে না, সংগ্রহ করে হুবহু লেখা যাবে না, ওগুলো কারেকশন করো, কারেকশন করে নিজে নিজে লেখো। বানান ভুল করা যাবে না, বানান ভুল করলে কিন্তু মার্ক কেটে যেতে পারে। অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় ভুল উত্তর লেখা যাবে না, অপ্রাসঙ্গিক কোনো কিছু লিখবা না, অপ্রয়োজনীয় কোনো কিছু লিখবা না, ভুল উত্তরও লেখা যাবে না। আমরা এখন দেখে নিব যে নিয়মগুলো আর কি কি আছে। এখানে কভার পৃষ্ঠার নমুনা সহ একটা মানে নোটিশ ওরা করেছে 7 পৃষ্ঠার, আমি লিঙ্কটা দিয়ে রাখবো। আমি যেখান থেকে ডাউনলোড করেছি সেখান থেকে একটু ডাউনলোড করে তোমরা দেখে নিও। এখানে উল্লেখ থাকে যে তুমি কিন্তু অ্যাসাইনমেন্ট রেডি করে অনলাইনে অথবা অফলাইনে যেভাবে পারো, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যখন তোমার কাছে চাইবে তখন তোমাকে সেটা জমা দিয়ে আসতে হবে, এবং জমা দেওয়ার পরে তারা সেটাকে মূল্যায়ন করবে। মূল্যায়ন করার পরে কিন্তু বোর্ডে মার্কসটা পাঠাবে। এখানে আরও উল্লেখ থাকে যে আমাদের কিন্তু টোটাল অ্যাসাইনমেন্ট করতে হবে 30টা মোট। এখানে উল্লেখ করা আছে 26 তারিখে একটা প্রজ্ঞাপন এখানে বলা হয়েছে যে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে প্রণয়নকৃত অ্যাসাইনমেন্টের প্রথম ধাপে 2 সপ্তাহের জন্য 23টি বিষয়ের জন্য অ্যাসাইনমেন্ট রেডি করার জন্য বলা হলো। 23টা বিষয় আসলে সবার জন্য না, কার কার জন্য আমরা এখনই আলোচনা করব। সবার জন্য না, এর মধ্যে কভার পৃষ্ঠা কীভাবে তৈরি করতে হবে। কভার পৃষ্ঠা কিন্তু তুমি চাইলে বোর্ডের কর্তৃক অনুমোদিত যেই পৃষ্ঠাটা আছে সেটা করতে পারো, অথবা তোমার কলেজ থেকেও সংগ্রহ করতে পারে, কলেজ থেকে একটা ফরম্যাট দিতে পারে কলেজের সুবিধা অনুযায়ী। তবে আমার মনে হয় যে যেহেতু বোর্ড থেকেই এটা করা হয়েছে, একটা নমুনা কপি দেওয়া হয়েছে, সুতরাং তোমরা নমুনা কপিটাই ফলো করবে। তবে অবশ্যই এই উপরে যে নমুনা কপিটা লেখা আছে, এই নমুনা কপিটা কিন্তু তোমরা লিখবা না। এই যে উপরে নমুনা কপিটা, এটা বাদে বাকি যেটা করতে পারো এটা প্রিন্ট আউট করে নিতে পারো অথবা হাতে লিখে নিতে পারো। এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে এখানে প্রিন্ট করেই দিতে হবে, এমন কোনো নিয়ম নেই। ওকে, আমরা এখন গ্রিডে চলে যাব। গ্রিড একটা বড় একটা ফাইল, এখানে প্রায় 34টা পৃষ্ঠা দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি গ্রিডে আমি একটু বিষয় বলে দিচ্ছি। এখানে প্রথম পৃষ্ঠায় বলা আছে 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে প্রণীত অ্যাসাইনমেন্ট গ্রিড গুচ্ছ 1, গুচ্ছ 2 এবং গুচ্ছ 3, অর্থাৎ 3টা গুচ্ছ এখানে দেওয়া হয়েছে। 3টা গুচ্ছই কিন্তু সায়েন্স, আর্টস, কমার্সদের জন্য।
প্রথম গুচ্ছে 10টা অ্যাসাইনমেন্ট দিতে হবে, দ্বিতীয় গুচ্ছে 10টা, তৃতীয় গুচ্ছে 10টা, মোট 30টা অ্যাসাইনমেন্ট দিতে হবে। এখন আমি গুচ্ছ একে আসি। গুচ্ছ একে স্পষ্ট দেখা যাচ্ছে যে সায়েন্স বা বিজ্ঞান শাখার জন্য শুধু পদার্থবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলাম শিক্ষা, এগুলা কিন্তু আর্টসের মানে হিউম্যানিটিস বা মানবিক শাখার শিক্ষার্থীদের বিষয়। এইখানে যেই বিষয়, একটা বিষয়ের অ্যাসাইনমেন্ট লিখতে হবে। ওকে, নিচে একটু দ্রষ্টব্যটা দেখে আসি। এখানে কিন্তু স্পষ্ট বলা আছে ঐচ্ছিক বিষয়ের জন্য কোনো অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে না। অর্থাৎ এখানে যে ঐচ্ছিক বিষয়গুলো রয়েছে সেই ঐচ্ছিক বিষয়ের জন্য কিন্তু শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট তৈরি করবে না। ওকে, তাহলে ঐচ্ছিক বিষয় বাদে, ঐচ্ছিক বিষয়ের জন্য কোনো অ্যাসাইনমেন্ট যদি না করতে হয় তাহলে ঐচ্ছিক বিষয় বাদে যেই বিষয়টা আমি পড়ছি সেই বিষয়টা কিন্তু আমাকে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। আর কমার্সের জন্য ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা একটা সাবজেক্ট, এই সাবজেক্টের অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। প্রথম সপ্তাহে একটা করতে হবে, প্রথমটা, দ্বিতীয় সপ্তাহে 2 নম্বরটা। এইখানে কিন্তু তৃতীয় সপ্তাহে কিন্তু অ্যাসাইনমেন্টের জন্য বরাদ্দ করা হয়নি। চতুর্থ সপ্তাহে করা হয়েছে, ষষ্ঠ সপ্তাহে করা হয়েছে, সপ্তম সপ্তাহে করা হয়েছে, নবম, দশম, 12তম সপ্তাহ, 13তম সপ্তাহ এবং 15তম সপ্তাহ। অর্থাৎ এই 15টা সপ্তাহে মোট 10টা অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। ওকে, গুচ্ছ 2-এ এখানে সায়েন্সদের জন্য জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত। জীববিজ্ঞান যদি ঐচ্ছিক বিষয় হয় তাহলে জীববিজ্ঞান বাদ উচ্চতর গণিতে অ্যাসাইনমেন্ট করবে। আবার উচ্চতর গণিত যদি ঐচ্ছিক বিষয় হয় তাহলে উচ্চতর গণিত বাদ জীববিজ্ঞানে করবে। তার মানে ঐচ্ছিক বিষয় কিন্তু থাকছে না। সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল, হ্যাঁ, তারপরে আরবি, গৃহ ব্যবস্থাপনা, পারিবারিক জীবন, এগুলা, এই বিষয়গুলোর মধ্যে যেই বিষয়টা ঐচ্ছিক সেই বিষয়টা বাদে যে বিষয়টা আমি পড়ছি, অন্য যে বিষয়টা মানবিক শাখার শিক্ষার্থীদের, তাদের সেখান থেকে অ্যাসাইনমেন্ট, সেই বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। কমার্সের জন্য ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা অথবা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, এই এখানে 2টা সাবজেক্ট রয়েছে। 2টা সাবজেক্টের মধ্যে যেটা ঐচ্ছিক সেটা আমরা করব না, বাকিটাই আমরা অ্যাসাইনমেন্ট রেডি করব। এবং কোন কোন সপ্তাহে কত নাম্বার অ্যাসাইনমেন্ট হবে এখানে কিন্তু বলা আছে। যেমন ফার্স্ট সপ্তাহে কিন্তু এই বায়োলজি বা হায়ার ম্যাথের জন্য কিংবা গুচ্ছ 2-এর যে সাবজেক্টগুলো সেগুলোর জন্য অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে না। সেকেন্ড উইক থেকে আমাদের অ্যাসাইনমেন্টটা রেডি করতে হবে। তৃতীয় গুচ্ছে অর্থাৎ গুচ্ছ 3-এ সায়েন্সের সাবজেক্ট শুধু রসায়ন, অর্থনীতি, পরিণতি ও সুশাসন, যুক্তিবিদ্যা, হিউম্যানিটিস এর এই 3টা সাবজেক্টের মধ্যে যেই সাবজেক্টটা তোমার ঐচ্ছিক সেটার অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে না। আমি কিন্তু আবারও বলছি যে রেফার কিন্তু দেওয়া আছে নিচে। ঐচ্ছিক বিষয়ের জন্য কোনো অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে না, এখানে কিন্তু বারবার বলা হচ্ছে। আমি কিন্তু তাই বলছি, ঐচ্ছিক বিষয় বাদে আমি যে সাবজেক্টটা পড়ছি সেই সাবজেক্টটা আমাকে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। আর যেই সাবজেক্টগুলো উল্লেখ করা নাই এখানে সেগুলোর কিন্তু অ্যাসাইনমেন্ট তৈরি করা লাগবে না। তো এখানেও ইয়াগুলো দেওয়া আছে। মোট আমাদের 30টা অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। একজন শিক্ষার্থীকে শাখাভিত্তিক 3টি আবশ্যিক বিষয়ের জন্য, অর্থাৎ 3টা আবশ্যিক বিষয় হবে, সেই 3টা আবশ্যিক বিষয়ের জন্য 30টা অ্যাসাইনমেন্ট তৈরি করে জমা দিতে হবে। এখন আমরা একটু দেখে আসি, যেমন 34টা পৃষ্ঠার 2 নম্বর পৃষ্ঠায় কিন্তু এখানে বলা হয়েছে যে পদার্থবিজ্ঞানের জন্য একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। 2য় অধ্যায়, শিরোনাম হচ্ছে ভেক্টর। এই অ্যাসাইনমেন্ট কী কিসের উপরে করবে এখানে কিন্তু প্রশ্ন সহ দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন, খ নম্বর প্রশ্ন, গ নম্বর প্রশ্ন, ঘ নম্বর, উ ও চ, অর্থাৎ 5টা প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে অ্যাসাইনমেন্টের জন্য। হ্যাঁ, এখানে কি কি তোমার লাগবে সেগুলা তোমাকে কিন্তু হেল্প করবে, টোটালটাই তোমাকে লেখার জন্য হেল্প করবে। এবং তুমি যখন লিখে জমা দিবা তখন জমা দেওয়ার পরে এই যে কর্নার দেওয়া আছে, তোমার মার্কস যদি 8-এর কম পাও তাহলে তুমি অগ্রগতি প্রয়োজন টিচার মন্তব্য করে দেবে। মার্কিংটা কিন্তু বোর্ডে গিয়ে হবে, এখানে কিন্তু এই নম্বরটা দিবে এবং এই মন্তব্য করা যেতে পারে। এবং 8 থেকে 10 যদি পাও তাহলে ভালো, 11 থেকে 12 পাইলে উত্তম, আর 13 থেকে 16 পর্যন্ত যদি পাও তাহলে তুমি অতি উত্তম। তোমার কিন্তু মার্কস কিন্তু মোট মার্কস 16, এই যেখানে বলা আছে মোট মার্কস কিন্তু 16। এই 5টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্নের উত্তর লিখবে, উত্তর লিখলে তুমি 16 মার্কস পাবা। ওকে, এইভাবে ফিজিক্সের
আরও একটা অ্যাসাইনমেন্টের এখানে দেওয়া আছে, এখানে একটু পড়ে নিতে হবে তোমাদের। এইভাবে ইতিহাস দেওয়া আছে, ইতিহাসেরও মার্কিং দেওয়া আছে। ইতিহাসে খেয়াল করো 7 বা 7-এর কম পাইলে কিন্তু অগ্রগতি প্রয়োজন। আমরা কিন্তু ফিজিক্সে দেখেছিলাম যে 8-এর কম পাইলে অগ্রগতি প্রয়োজন। এরকম কিন্তু বিষয় অনুযায়ী কিন্তু মার্কসের একটু ভেরিয়েশন থাকতেই পারে। এখানে ইতিহাস দেখতে পাচ্ছি আমরা 5 নম্বর পৃষ্ঠায়। 6 নম্বর পৃষ্ঠায় হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে প্রথম অধ্যায়ের প্রাক ইসলামী আরব নিয়ে অ্যাসাইনমেন্ট তৈরি করতে বলা হয়েছে। এখানে কিন্তু 0 থেকে 9 পাইলে অগ্রগতি প্রয়োজন, 10 থেকে 13 পাইলে ভালো, 14 থেকে 15 পাইলে উত্তম, 16 থেকে 20 পাইলে অতি উত্তম। অর্থাৎ এটা মোট মার্কস হচ্ছে 20। এখানে কিন্তু মোট মার্কস 20। তাহলে আমাদের কিন্তু অ্যাসাইনমেন্টের বা সাবজেক্টের ভিন্নতা অনুসারে কিন্তু নম্বর কম বেশি হতে পারে। এর পরের পৃষ্ঠায় আছে হচ্ছে এটাও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। এর পরের পৃষ্ঠায় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা। ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনায় মোট মার্কস হচ্ছে 16। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা আমরা বললাম যে মোট মার্কস 16 পর্যন্ত মার্কিং হবে। তারপর হচ্ছে ইসলাম শিক্ষা। ইসলাম শিক্ষার জন্য মোট বরাদ্দ নম্বর হচ্ছে 20। ইসলাম শিক্ষার জন্য বরাদ্দ মার্কস 20 এবং সেখানে মার্কিংটা 9 বা 9-এর কম হলে অগ্রগতি প্রয়োজন, 10 থেকে 13 হলে ভালো, 14 থেকে 15 উত্তম, 16 থেকে 20 পর্যন্ত অতি উত্তম। শিশুর বিকাশ। শিশুর বিকাশের জন্য মোট মার্কস হচ্ছে অ্যাসাইনমেন্টের মোট মার্কস হচ্ছে 16। লঘু সঙ্গীত মোট মার্কস 16 বরাদ্দকৃত মার্কস এক একটা অ্যাসাইনমেন্টের জন্য। জীববিজ্ঞানের জন্য মোট মার্কস হচ্ছে 12। এখানে কিন্তু একটু বিষয় আছে, পড়ে নিতে হবে। এটা হচ্ছে 16 নম্বর পৃষ্ঠায়। অ্যাসাইনমেন্টের ছক, এখানে কিন্তু অ্যাসাইনমেন্টের ছকগুলো দেখে নিতে হবে। উচ্চতর গণিতের মোট মার্কস হচ্ছে 16, সমাজবিজ্ঞানে মোট মার্কস 16, সমাজকর্ম মোট মার্কস 20, ভূগোলে মোট মার্কস 16, ব্যাংকিং ও বিমা মানে ফিন্যান্সে মোট মার্কস বরাদ্দকৃত মার্কস 20 প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের জন্য। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনে 20, আরবিতে রয়েছে 16 মার্কস, আরবিতে 16 মার্কস রয়েছে। গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবনে রয়েছে 20 নম্বর, রসায়নে রয়েছে 16 নম্বর, অর্থনীতিতে রয়েছে 16 নম্বর, পৌরনীতি ও সুশাসনে রয়েছে 20 নম্বর, যুক্তিবিদ্যায় রয়েছে 16 নম্বর, হিসাব বিজ্ঞানে রয়েছে 20 নম্বর, খাদ্য ও পুষ্টিতে রয়েছে 16 নম্বর, উচ্চাঙ্গ সঙ্গীতে রয়েছে 16। এইভাবে সবগুলা সাবজেক্টের কিন্তু নম্বর বিভাজন রয়েছে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের জন্য। এখন আমরা একটু দেখব যে কীভাবে ইন্ডেক্সটা তৈরি করব। কভার পেজের পরে ইন্ডেক্সটা দেওয়া যায়। যেমন আমি একটা নমুনা সূচিপত্র এখানে তৈরি করেছি, ইন্ডেক্স তৈরি করেছি। প্রথমে আমি লিখলাম ইন্ডেক্স, ইন্ডেক্সের পরে আমরা একটা টেবিল করব যার 2টা কলাম হবে, একটা হচ্ছে আলোচ্য বিষয় আর একটা হচ্ছে পৃষ্ঠা নম্বর। আলোচ্য বিষয় এবং পৃষ্ঠা নম্বর। আলোচ্য বিষয়ের মধ্যে কি থাকবে, যেমন যে আমাদের প্রশ্ন 5টা প্রশ্ন দিয়েছে, সাপোজ কথার কথা, কোথায় 5টা প্রশ্ন দিয়েছিল, ওই যে অ্যাসাইনমেন্টের মধ্যে। পৃষ্ঠা নম্বর কত নম্বর পৃষ্ঠায়, সাপোজ 1 নম্বর পৃষ্ঠা লিখলাম। হ্যাঁ, এরকম ওই পরেরটা কত নম্বর পৃষ্ঠা থেকে শুরু হলো, ওইটা কত নম্বর পৃষ্ঠার মধ্যে লিখলাম। এখানে 2 থেকে 6 মানে হচ্ছে 2 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে, 6 নম্বর পৃষ্ঠা যে শেষ হয়েছে, এরকম। তাহলে তাপ ও গতিবিদ্যার দ্বিতীয় সূত্র সাপোজ লিখলাম 1 নম্বর পৃষ্ঠায়, আমার একটা পৃষ্ঠা শেষ হয়ে গেছে, ওই পৃষ্ঠার কিছু লিখতে পারি নাই। এরপরে 2 নম্বর পৃষ্ঠায় আমি শুরু করেছিলাম ব্যবসায়ের আওতা, তাহলে 2 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে আমার 6 নম্বর পৃষ্ঠা পর্যন্ত লিখতে হয়েছে আমার যে A4 সাইজের কাগজে। তো 6 নম্বর পৃষ্ঠা পুরোটাই লাগছে। পরে আমি বিকাশের নীতি লিখেছিলাম, বিকাশের নীতিতে আমি লিখছিলাম 7 নম্বর পৃষ্ঠা থেকে 17 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। এইভাবে আস্তে আস্তে আমি আগাবো শেষ পর্যন্ত পুরো অ্যাসাইনমেন্টের জন্য। এবং প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের কর্নারে উপরের পৃষ্ঠার এই কর্নারে কিন্তু, এই ডান সাইডের কর্নারে কিন্তু পৃষ্ঠা নাম্বারটা উল্লেখ করে দিতে হবে। আবার কেউ কেউ নিচেও করতে পারে, আর সেটা হচ্ছে একেবারে যার যার ব্যক্তিগত বিষয়, নিচে মাঝখানে পৃষ্ঠা নম্বর লিখে দিতে পারে, তবে পৃষ্ঠা নম্বরটা উপরে ডান সাইডে কর্নারে লিখে দেওয়া এটাই উত্তম। তো এইভাবে আমরা প্রথমেই কভার পেজ দিব, তারপরে সূচিপত্র দিব, তারপর আমরা লেখা শুরু করব।
আমরা একটা ভালো রেজাল্টের প্রত্যাশায় অ্যাসাইনমেন্ট জমা দিব। আমরা A+-এর প্রত্যাশা নিয়েই সামনে আগাবো। সবাইকে ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করো। এত কষ্ট করে আমি ভিডিওটি তৈরি করেছি, তার জন্য লাইক আশা করতেই পারি, একটা কমেন্টস আশা করতেই পারি। ধন্যবাদ সবাইকে।